হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এসআইআর এর যে নোটিশ, সেটা আজকে আমি হাতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো পেজের নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে। এখানে আমরা যদি দেখি পরিষ্কার করে প্রথম পেজে আপনার নোটিশ সম্বন্ধে এবং কোথায় যেতে হবে, কবে যেতে হবে, ডেট টাইম সমস্ত কিছু দিয়েছে। আর দ্বিতীয় পেজটা যেটা আমরা দেখেছিলাম যখন এসআইআর ফর্ম আমরা পাচ্ছিলাম, সেখানে কিন্তু দেখছিলাম যে নিয়মকানুন বলা ছিল, সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু বলা ছিল। এখানেও কিন্তু সেটাই বলা রয়েছে। চলে আসি প্রথমেই যদি আমরা দেখি, আমার কাছে যদি নোটিশটা ছবি তোলা থাকে আমি আপনাদের অ্যাটাচ করে দেবো, আপনারা দেখতে পাবেন। এখানে পরিষ্কার করে প্রথমত নোটিশ নাম্বার দেওয়া হয়েছে এবং তারপরে যদি আমরা দেখি মধ্যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বলা হয়েছে। এখানে একটা বারকোড দিয়েছে, সাথে নির্বাচনের নাম, এপিক নাম্বার, বিধানসভার নম্বর, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার, ঠিকানা এবং সমস্ত কিছু রয়েছে। প্রথমে 1 নম্বর করে বলেছে যে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ এই যে এসআইআর হয়েছে এর কাজ চলছে, বা এসআইআর এর যে ফর্ম আপনি জমা করেছিলেন আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। কি করা হয়েছে? 1 নম্বরে বলছে আপনি আপনার বা আপনার আত্মীয়দের সম্পর্ক এমন কোনো বিবরণ প্রদান করতে পারেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণ করতে পারে। অর্থাৎ যারা 2002 সালের তথ্য দেননি তাদের কিন্তু এই নোটিশটা আসছে, আপনারা অনেকে জানেন। এবার এমন নয় শুধু যে 2002 সালের তথ্য দেয়নি তাদের আসে, অনেকেই মনে করুন 2002 সালের তথ্য দিয়েছে কিন্তু সেখানে তাদের কোনো কারণবশত লিঙ্ক আপ হচ্ছে না বা ভুল হচ্ছে বা অনলাইনে শো করছে না, তারাও কিন্তু এই নোটিশটা পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, তারপরে এখানে বলা হয়েছে যে 2 নম্বরে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকায় সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্নলিখিত যে এই স্থান দেওয়া হয়েছে বা এই যে সময়সীমা বা আপনাদের যে কোথায় পৌঁছতে হবে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে। যেমন এই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে 3 জানুয়ারি 2026 3টা থেকে 5টার মধ্যে ভিডিওতে যেতে হবে। এবার ভিডিওর মানে বাকি লোকেশনটা আমি আর বললাম না। ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ যা এই নোটিশের সাথে যুক্ত এবং গণনা ফর্মের পিছনের তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। অর্থাৎ আপনাকে বলছে যে এই টাইমে, এই তারিখে, এই জায়গাটাতে আপনাকে আসতে হবে। তো ম্যাক্সিমাম ভিডিও যে অফিস রয়েছে সেখানেই ডাকা হচ্ছে, সেখানেই ভেরিফিকেশনগুলো হবে। এবং এটাও বলছে আপনি যে ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, যে 11টা ডকুমেন্ট লিস্ট আমি একটু পরেই দেখাচ্ছি সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যদি আপনি ভুয়োভাবে নিয়ে যান বা ভুল তথ্য নিয়ে যান, সেটা কিন্তু যাচাইয়ের জন্য তাদের যে অফিস সেখানে পাঠাবে। ধরুন আপনি আধার কার্ড নিয়ে গেলেন, সেক্ষেত্রে সেই আধার কার্ডটা জানেন আপনার ভেরিফিকেশনের জন্য কাজে দেবে না, কিন্তু আপনার বায়োমেট্রিক ক্ষেত্রে কাজে দেবে। এবং ধরুন আপনি কোনো দলিল নিয়ে গেলেন, সেটা অলরেডি আপনার রেজিস্টার রয়েছে, তাহলে তাদের অফিসে রেজিস্টার রয়েছে কিনা সেটা কিন্তু চেক করবে। বা ধরুন আপনি কোনো এলআইসির কাগজ নিয়ে গেলেন, সেই আপনার এলআইসির কাগজটা সত্যি যে সালটা বলেছে সেই সালের রয়েছে কিনা সেগুলো কিন্তু চেক করবে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস সাবমিট করবেন সেটা কিন্তু সত্যতা যাচাই করার জন্য তাদের যে অথরিটি রয়েছে সেখানে কিন্তু পাঠাবে। আচ্ছা হলো, তারপর 3 নম্বরে বলেছে কোনো অসুবিধা হলে বা আরও সহায়তার জন্য আপনি নিজে আপনার বুথ স্তরের যে আধিকারিক রয়েছে, অর্থাৎ বিএলও যে অফিসার রয়েছে, তার সাথে আপনি যেতে পারেন বা যোগাযোগ করতে পারেন। ওনার কিন্তু এখানে নাম দিয়েছে, সাথে মোবাইল নাম্বারও দিয়েছে। অথবা আপনি ইসিআই নেট যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের যে কল বুক সেটা করতে পারেন, যেটা আমরা দেখেছিলাম এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় হয়েছিল। এবং সাথে কিন্তু এখানে বলা হয়েছে, এখানে আপনার যে তথ্যগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিকঠাক। এবং এই যে দ্বিতীয় পেজ, এই দ্বিতীয় পেজে কিন্তু বলা হয়েছে যে আপনাকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। 1 2 3 করে প্রথমত সতর্কতা দিয়েছে, সেটা হচ্ছে কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায় সংহিতার 217 ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য কারাদণ্ড হতে পারে। ধরুন কোনো ব্যক্তি কোনো ভুয়ো তথ্য নিয়ে ভেরিফিকেশনে চলে গেছে এবং সেটা যদি আপনি সরকারি আধিকারিককে দেন এবং সেটা যদি ভুয়োভাবে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার এই যে 217 ধারা অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা আইনের আপনাকে কিন্তু দণ্ডনীয় অপরাধে কারাদণ্ড হতে পারে। তাই আপনার কিন্তু ভুল করেও যারা মনে করুন যে ভাবছিলেন যে আমরা ভুয়ো তথ্য দিয়ে আমরা ভেরিফিকেশন করিয়ে নেব বা আমাদের এসআইয়ের নামটা তুলে নেব, তারা কিন্তু সাবধান হয়ে যান, নাহলে কিন্তু কারাদণ্ড আপনাদের হতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে যে ভোটার তালিকা প্রস্তুত, পরিমার্জন, সংশোধন বা সেই তালিকায় তথ্যের অন্তর্ভুক্তি বা বাতিলের ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা করা 1950-এর জনপ্রতিনিধিত্ব আইন 31-এর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এখানেও কিন্তু আবারও বলে দিচ্ছে দ্বিতীয় নম্বরে কোন আইনে আপনার কিন্তু দণ্ডনীয় হতে পারে বা কী কী আপনি যদি মনে করুন ভুয়ো তথ্য নিয়ে গেলে আপনার কী কী শাস্তি হতে পারে সেটাই কিন্তু এখানে বলেছে। আচ্ছা, 3 নম্বরে বলছে শুনানির সময় অপরাধ আপনার ঘোষণার সমর্থনে জমা দেওয়ার সমস্ত নথি স্বতন্ত্রভাবে কিন্তু যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিভাগের কাছে পাঠানো হবে, যেটা আমি একটু আগেই আপনাদের বললাম। যদি কোনো নথি বা ঘোষণা নকল, মিথ্যা, জাল, বিভ্রান্তি বা ইচ্ছাকৃতভাবে ভুল বলে প্রমাণিত হয়, তবে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা এবং অন্যান্য প্রযোজ্য আইনের সংস্থায় অনুযায়ী বা যে অন্যান্য আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনার কিন্তু সংশ্লিষ্ট যে ব্যক্তি নিয়ে যাবে তার কিন্তু যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বা তাকে কিন্তু
কারাদণ্ড দেওয়া হবে এবং সাথে কিন্তু ফাইনও করা হতে পারে, আবার দুটোই কিন্তু করা হতে পারে, অর্থাৎ আপনার কারাদণ্ড হলো সাথে ফাইনও হলো, এমনটাও কিন্তু হতে পারে। তো এই তিনটা কিন্তু নোটিস করে বা সতর্কতা আপনাদের দিয়েছে, তাই কিন্তু আপনারা কখনোই ভুয়োভাবে আপনাদের যে এসআইআর ভেরিফিকেশন সেটা করাতে যাবেন না। আচ্ছা, তারপরে যদি আমরা নথিপত্র দেখি যে কী কী নথিপত্র কিন্তু আপনাদের দিতে হবে এই ভেরিফিকেশনের জন্য, যেটা নিয়ে আমি অলরেডি অনেকবার ভিডিও বানিয়েছি, আবারও কিন্তু এটাতে দিয়েছে, আমি আপনাদের একটু বলে দিই, একটু স্পিডে বলে দেবো, তাহলে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা যদি দেখি 1 নম্বরে বলেছে যে কোনো পরিচয়পত্র, আপনি ধরুন সরকারি কোনো জায়গায় কাজ করেন, পেমেন্ট পান, স্যালারি যেটাই হোক না কেন, পেনশন পান, সেটা যদি থাকে হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 সালের, বা অর্থাৎ এই যে এখানে 87 সালের আগে যদি আপনার কাছে এলআইসির কাগজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের কোনো কাগজ থেকে থাকে, সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে। তৃতীয় নম্বরে যদি আমরা দেখি, এখানে পরিষ্কার করে বলছে জন্মের শংসাপত্র। অনেকের কাছে কিন্তু ভুয়ো জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট রয়েছে, সেটা নিয়ে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন, কেননা সেটা কিন্তু যাচাইয়ের জন্য যখনই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা যেখানে কর্পোরেশনে পাঠাবে, সেটা যদি ভুলভাবে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার যে কারাদণ্ড সেটা কিন্তু হতে পারে। তো এটা কিন্তু আপনারা সাবধান, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি পাসপোর্টও অনেকে ভুয়োভাবে বানিয়েছে, সেই পাসপোর্ট দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন না, তাই কিন্তু সাবধান হয়ে যান, নাহলে কিন্তু কারাদণ্ড সাথে কিন্তু আপনাদের আরও অন্যান্য যে ফাইন আইন অনুযায়ী সেটা কিন্তু হতে পারে। আচ্ছা, 5 নম্বরে যদি আমরা দেখি, আপনারা যদি কোনো পড়াশোনার সার্টিফিকেট দিতে চান, এখানে কিন্তু বেকেটে কিছু বলা নেই, কিন্তু অন্যান্য নথিপত্রের জায়গায় আমরা দেখেছিলাম যে মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে আপনার যে ভেরিফিকেশন। আচ্ছা, তারপর 6 নম্বরে যদি আমরা দেখি, 6 নম্বরে বলা হয়েছে যে স্থায়ী বসবাসের যে শংসাপত্র সেটা যদি আপনার কাছে থাকে তাহলেও হয়ে যাবে। 7 নম্বরে বনভূমি অধিকারের শংসাপত্র যদি থাকে তাহলেও হয়ে যাবে। 8 নম্বরে বলছে যে আপনার কাছে ধরুন কাস্ট সার্টিফিকেট রয়েছে, যেমন এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, আরও অন্যান্য যে রয়েছে ওবিসি এ বি এরকম কিছু কিছু ছিল, সেগুলো আপনার যদি থাকে সেগুলো নিয়ে যেতে পারে। অনেকে আবার মনে করবেন যে ভুয়োভাবে যে ওবিসি কার্ডগুলো বানিয়েছে সেগুলো নিয়ে ভেরিফিকেশন চলে যাবে, তারাও কিন্তু মানে প্রবলেমে পড়বেন বা আপনাদের কারাদণ্ড কিন্তু হতে পারে, কারণ 2011 সালের পরে যে ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে ওগুলো অনেকটাই কিন্তু ভুয়ো, বা অনেকটাই কিন্তু আপনারা দেখেছিলেন যে হাইকোর্ট থেকেও কিন্তু রায় দেওয়া হয়েছিল সেগুলো বাতিলের জন্য বা পুনরায় ভেরিফিকেশনের জন্য, আপনারা হয়তো সেটা জানেন। তাই কিন্তু সত্যি করে যদি আপনার সঠিক তথ্য না থাকে, সঠিক ডকুমেন্ট না থাকে, ভুয়ো তথ্য থাকে, কখনোই কিন্তু ভেরিফিকেশনে যাবেন না, এটা আমার সাজেশন, বাকিটা আপনার ইচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এখানে 9 নম্বরে বলেছে, এখানে বলছে নাগরিকদের জাতীয় রেজিস্টার যদি থেকে থাকে, এনআরসি যদি আপনাদের নাম থেকে থাকে, যেমন আসামে যখন এনআরসি হয়েছিল সেখানে অনেক সময় অনেকজন ছিল ওখানে, সেখানে আপনাদের নাম তুলিয়েছিলেন, বা এখন আপনারা বর্তমানে এখানে চলে আসছেন, ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তো সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। এমন একজন রয়েছে যাদের কিন্তু এরকম এনআরসিতে নাম রয়েছে আসামের, তো সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এখানে পরিষ্কার করে বলছে যে স্থানীয় বা রাজ্যের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দ্বারা, বা যে লোকাল প্রশাসন রয়েছে তাদের দ্বারা যদি পারিবারিক রেজিস্টার আপনার থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। এইটা হয়তো আপনাদের অনেকটা কাজে লাগতে পারে, যেমন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, ধরুন কোনো ভাইয়ের বা দাদার রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, কিন্তু তারও আরও অন্যান্য ভাই রয়েছে, তাদের কিন্তু নেই, তো সেক্ষেত্রে এই পারিবারিক রেজিস্টার কিন্তু প্রমাণ করতে পারে যে তারা 2 ভাই বা 4 ভাই বা তারা একই ফ্যামিলির, সেক্ষেত্রে একজনের হলে আরেকজনও বৈধ, এটা কিন্তু হতে পারে, এটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন। আচ্ছা, তারপরে 11 নম্বরে বলেছে কোনো জমি বাড়ি বা আপনার যদি খতিয়ান বা মনে করুন দলিল যদি থেকে থাকে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। তাছাড়াও 12 নম্বরে বলছে, আপনারা জানেন যে প্রত্যেকেরই আধার কার্ড লাগবে বায়োমেট্রিকের জন্য, এবং এখানে আরও একটা জিনিস বলেছে 13 নম্বরে, সেটা হচ্ছে 1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচন তালিকায় নিকাত, অর্থাৎ ধরুন বিহারে যে এসআইআর হয়েছিল সেটার যদি লিস্টে আপনার নাম থেকে থাকে বা আপনার ফ্যামিলির কারো নাম থেকে থাকে, তাহলে সেটা দিলেও কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে টোটাল বিষয়, দুটো মানে মনে করুন নোটিশের সাথে এই যে পেজটা দিচ্ছে, এই দুটো পেজের আমি টোটাল জিনিস কী রয়েছে আমি আপনাদের বলে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের সেটার কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আরও একটা জিনিস শেষ করার আগে, এই যে আমি নথিপত্রগুলো বললাম, এই নথিপত্রগুলো ছাড়াও কিন্তু যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তাদের কাছে যে সিএ মনে করুন কার্ডটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এটা কিন্তু গতকাল রাতেই ঘোষণা হয়েছে, আমি আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওতে ডিটেলসে দেখাবো যে হ্যাঁ কোথা থেকে এটা ঘোষণা হয়েছে, কী কী বলা হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে। আপনারা শুধু এটা মনে করে রাখুন যে এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি যদি সিএতে আবেদন করে আপনি নাগরিকত্ব গ্রহণ করেছেন, ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাহলে কিন্তু আপনার চিন্তার কারণ নেই। সেই যে সার্টিফিকেট অর্থাৎ সিএ সার্টিফিকেট বা সিএ আপনি আবেদন করার পরে যে সার্টিফিকেটটা পেয়েছেন নাগরিকত্ব সার্টিফিকেট, সেটা দিয়ে কিন্তু আপনার এসআইআর ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।